চপ দাও। আর্জি করে দোষীদের ফাঁসি হলো না কেন বিজেপি চপ দাও। রক্তক্ষয়ী বিজেপি দেশ থেকে দূরাত। এই নারকীয় ঘটনার বিরুদ্ধে যারা প্রতিবাদ করেনি তো এই সমস্ত বিজেপি সরকার দেশ থেকে দূরাত। এই দোষীদের ফাঁসি দেওয়ার পিছনে যারা আড়াল করছে বিজেপি সরকার দূরাত। আর্জিকর কাণ্ডের বিচার হয়নি কেন বিজেপি চপ দাও। আর্জিকর কাণ্ডে বিজেপি তুমি জবাব দাও। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জবাব দাও। মমতা ব্যানার্জি জবাব দাও। এই গণেশ মন্ডল জবাব দাও। এই আর্জিকর কাণ্ডে বিচার পাইনি কেন বিজেপি জবাব দাও। আর্জিকর কাণ্ডে দোষীদের ফাঁসি হলো না কেন সিবিআই জবাব দাও। দর্শক কি বলবেন? আমার তো মনে হচ্ছে যে জামাটা খুলে বিচুটিকে জলে ডুবিয়ে ঘষে দিই পিঠে। এই স্লোগানগুলো শুনতে শুনতে আমার কিন্তু ওটাই মনে হচ্ছিল। আর ভাবুন যে কেন 27 তারিখে ওই ডাকটা দেওয়া হয়েছিল যে দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ। কেন ডাকটা দেওয়া হয়েছিল? আসলে এই যে নোংরামি এগুলো হবে এবং আরো বেশি করে হবে। দেখবেন দর্শক আগামী দিনে কি দাঁড়াচ্ছে। আরজি করের বিচার তো হবে না, এটা আমি বিশ্বাস করতে পারছি না যে আরজি কর কাণ্ডের কোনো বিচার হবে। কারণ বিচার হতে গেলে তদন্তটা ঠিক করে হতে দিতে হবে। আর সিবিআই যা করছে, যা বুঝছি, সিবিআই তদন্ত ঠিক মতো করে করতে পারছে না। কারণ যেটা মনে হচ্ছে যে তথ্য প্রমাণ সব লোপাট হয়ে গেছে। তো যখন সিবিআই তদন্ত করতে পারছে না, কারণ সিবিআই তো প্রথম থেকে তো তদন্ত করতে নামেনি। সিবিআই যখন তদন্ত করতে নেমেছে ততদিনে তো কয়েকটা দিন কেটে গেছে। তখন তো কলকাতা পুলিশ তদন্ত করছিল। আর কলকাতা পুলিশ কিভাবে তদন্ত করছিল সেই বিষয়ে তো সুপ্রিম কোর্ট তো যা বলা তো বলেছে। দর্শক আপনারা হয়তো শুনেছেন, সুপ্রিম কোর্টের একজন বিচারপতি বলেছেন যে আমার 30 বছরের এই মানে কার্যকালে আমি এই রকম ভাবে পুলিশের কাজ দেখিনি, এই রকম ভাবে এফআইআর ট্রিট করা দেখিনি, বলেছেন না সুপ্রিম কোর্টের একজন বিচারপতি। ফলে সিবিআই তদন্ত করছে, কিন্তু এই যে ঘটনা যেটা ঘটেছে মানে ধর্ষণ এবং খুন, এইসব কাণ্ডগুলো ঘটার পরে পরেই গেলে যেসব আর কি নমুনা পাওয়া যায় সেগুলোকে ভিত্তি করে তদন্তটা সহজে করা যায়। কিন্তু সিবিআই যখন নেমেছিল তার আগে তো কয়েকটা দিন তো কেটে গেছে, তখন তো কলকাতা পুলিশ ছিল। এখন কলকাতা পুলিশ কি সব নমুনা সংগ্রহ করেছে বা রেখেছে বা এদিক ওদিক করেছে সেটা নিয়ে প্রশ্ন উঠে গেছে। এবং আপনারা জানেন যে ডেড বডিকে খুব দ্রুত পুড়িয়ে দেওয়া হয়েছিল। থাকলে হয়তো আরো হয়তো সুযোগ থাকতো পরীক্ষা নিরীক্ষা করার। তো এইসব হয়েছে। তারপরে কলকাতা হাইকোর্ট তদন্তভার দিয়েছে সিবিআই কে, সিবিআই তদন্ত করছে। এখন স্লোগান দিচ্ছে যে সিবিআই জবাব দাও, কেন ফাঁসি হচ্ছে না সিবিআই জবাব দাও। সিবিআই কোত্থেকে জবাব দেবে? সিবিআই তো জবাব দেওয়ার আগে, তবে সিবিআই এর কিন্তু জবাবটা কিন্তু দেওয়াটা উচিত ঠিক মতো করে। যখন কিছুই পাবে না তখন যেন সিবিআই একটু ভালো করে বলে দেয় যে কেন আমরা তদন্তটা ঠিক মতো করে করতে পারলাম না। একেবারে আমরা যেটা চাইবো যে সিবিআই একেবারে পরিষ্কার করে বলে দিক যে এই ধরনের কেসে কি কি নমুনা নেওয়ার কথা, কি কি নমুনা থাকার কথা, কেন মানে সেগুলো তারা দেখতে পেলেন না, কার কোথায় গাফিলতি। আর ওই ডক্টর সন্দীপ ঘোষকে তো জেরা হচ্ছে বা ইত্যাদি হচ্ছে, তো যা পাওয়া যাচ্ছে সেটা যেন, যদি তথ্য প্রমাণ লোপাটের কোনো বিষয় হয়ে থাকে সেটা যেন সিবিআই বেশ ভালো করে বলে দেয়। তদন্তটা ঠিক মতো করে করতে না পারলেও যে যে সমস্যাগুলো হচ্ছে তদন্তের ক্ষেত্রে সেগুলো যেন সিবিআই একটু ভালো করে বলে দেয়, সেটা আমরা চাই। আর তারপর দেখবো এইসব নেতারা কার কাছ থেকে জবাবটা চাইছেন। সিবিআই জবাব দাও, সিবিআই জবাবটা কোত্থেকে দেবে? যদি তথ্য প্রমাণ লোপাট করা হয়ে থাকে তো তদন্ত হবে কি করে? আর তদন্ত যদি না হয় ঠিক মতো তো বিচারটা হবে কি করে? বিচারটা হবে কি করে? এখন তদন্ত করছে সিবিআই, সেই জন্য সিবিআই সব দোষ হয়ে গেল। সিবিআই জবাব দাও। আর এখানে বিজেপির কি কানেকশন তারা পেয়ে গেলেন আমি তো কিছু খুঁজে পেলাম না। বিজেপির কোত্থেকে কি কানেকশন চলে এলো? বিজেপি কেন এই কাণ্ডে জবাব কেন দিতে যাবে? সিবিআই তদন্ত করছে কলকাতা হাইকোর্টের নির্দেশে, তাও এখন আবার সুপ্রিম কোর্ট মনিটর করছে। তো
এখানে বিজেপির কোত্থেকে কানেকশন হয়ে গেল যে বিজেপি জবাব দাও, দূর হটো বিজেপি, কোত্থেকে হয়ে গেল? আসলে দর্শক, এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের কৌশল। যখন কোনো কিছু বিষয় তাদের বিরুদ্ধে চলে আসবে, সেটাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে হবে, অন্য পলিটিক্যাল পার্টির দিকে আঙুলটা দেখিয়ে দিতে হবে এবং সেই কথাটা বারবার বলতে হবে, বলতে 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 মানুষের মনে এস্টাবলিশ করে দিতে হবে মিথ্যাটাকে সত্য হিসেবে। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের কৌশল। সেই কাজটা এখন শুরু করে দিয়েছে। এখন পাড়াতে গ্রামগঞ্জে হচ্ছে, এরপর দেখবেন এই পিসি ভাইপো এই একই স্লোগান দিচ্ছেন, এই একই স্লোগান। দর্শক মিলিয়ে নেবেন, কিছুদিন যাক, দেখবেন পিসি ভাইপো এই একই স্লোগান তারাও দিচ্ছেন যে বিজেপি জবাব দাও, কেন বিচার হলো না, বিজেপি জবাব দাও, সিবিআই জবাব দাও। দেখবেন এই একই স্লোগান তারা দেবেন, যদি না তারা এর মধ্যে বাধা পড়ে। দেখবেন এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কৌশল, মানুষকে ভুল বোঝানো এবং মিথ্যে কথা বারবার বলে সেটাকে সত্য হিসেবে মানুষের মনে বিশ্বাস করিয়ে দেওয়া। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের থিওরি। এইভাবেই আপনারা মনে করুন অনেক কাণ্ড ঘটেছে রাজ্যে, যেগুলোতে তৃণমূল কংগ্রেসের বড় ধাক্কা হওয়ার কথা, সেইগুলোকেও ওই একইভাবে অন্যদিকে ঘুরিয়ে দিয়ে সিবিআই, বিজেপি, কেন্দ্রীয় সরকার অমক তমককে ঘুরিয়ে দিয়ে অন্যদের দিকে দোষ চাপিয়ে দিয়ে এবং সেই কথাটা বারবার বলে মানুষের মনে বিশ্বাস করিয়ে দেওয়ার চেষ্টা করে যে এই কাণ্ডে আমাদের কোনো দোষ নেই, দোষ হচ্ছে ওদের। সেই কাজটা এখন থেকে শুরু হয়েছে। এটাই দেখবেন যত ভোট এগিয়ে আসবে তত এটাই চলবে, কারণ আরজিকর কাণ্ডের বিচার কিন্তু হবে না। আমি এটুকু কোথাও মনে করছি যে আরজিকর কাণ্ডের তথ্য প্রমাণ যেসব ঘেঁটে দেওয়া হয়েছে, এর বিচার হবে না। আবার এটা সুপ্রিম কোর্ট দেখছে, ও তো আবার তারিখ পে তারিখ হয়ে যাবে, 5 তারিখে হিয়ারিং রয়েছে, এরপর দেখবেন আবার কবে ডেট দেয়, ওই এইরকমই চলতে থাকবে। এই বিচার হবে না। আর মানুষ যেভাবে এটা নিয়ে গর্জে উঠেছেন, প্রতিবাদ করছেন, কর্মসূচি পালন করছেন, একটা ধারণা তৈরি হচ্ছে শাসকের বিরুদ্ধে, কিন্তু সেটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য দেখবেন তৃণমূল কংগ্রেস পাড়াতে গ্রামে গঞ্জে এইভাবে বলে পুরো বিষয়টাকে অন্যদিকে চালিয়ে দেবে দিয়ে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করবে। দর্শক বুঝছেন? আর কেন আমরা ওটা বলছিলাম যে এইভাবে হবে না, এ শাসককে কোর্টে ভোটে পারা যাবে না সরাতে। এদের নানান সব কুকৌশল আছে। এইরকম ছ্যাঁচড়ামি, নোংরামি আমি কোনোদিন কোনো পলিটিক্যাল পার্টিকে দেখিনি। একটা মিনিমাম যদি মানুষের চামড়া গায়ে থাকে, মানে আর যাই হোক, এই ধরনের স্লোগান এই সময়ে কেউ দিতেন না। একটা চক্ষু লজ্জা যদি মিনিমাম থাকতো যে এই কথা বলছি, মানুষ কি ভাববেন, এই কথা কি এই সময় বলা যায়? আচ্ছা, বিজেপি আমাদের বিরুদ্ধে পার্টি, ঠিক আছে, কিন্তু এর সঙ্গে কি এই মুহূর্তে বিজেপির সম্পর্কে স্লোগান দেওয়া যায়? মানে এই ভাবনাটাও মাথাতে আসেনি। ভাবনাটা আসেনি বললে ভুল হবে, যে ভেবেই হয়তো বলছেন যে ওই মানুষের নজরটাকে ঘোরানোর জন্য। কিন্তু আমি যেটা বলছিলাম যে মিনিমাম যদি একটা মানুষের চামড়া গায়ে থাকতো, এই স্লোগানগুলোকে এই সময় দিতে পারতেন। সবাইকে যে ওনারা ভুল বোঝাতে পারবেন সেটা তো না, কিন্তু কিছু মানুষ হয়তো ওনাদের কথা শুনতে পারেন, কিন্তু অনেকে তো ওনাদের কথা শুনে তো হাসছেন বা ভাবছেন যে কারারে ভাই, আমরা কোথায় রয়েছি, কাদের রাজ্যে রয়েছি? আর এই পিসি ভাইপো কি মনে করেছেন বাংলার মানুষকে সব বোকা, যা খুশি? একটা ঘটনা ঘটলো, কলকাতা পুলিশের বিরুদ্ধে এত অভিযোগ উঠছে, মানে সিবিআই কে তদন্তভার দেওয়াটা যেটা হয়েছে, এটা তো কলকাতা হাইকোর্ট তো এমনি দেয়নি। কলকাতা পুলিশের যে ভূমিকা, সেটা নিয়ে কলকাতা হাইকোর্টের মনে প্রশ্ন জেগেছিল যে এরা কি ঠিক মতো করে তদন্ত করতে পারবে নাকি অন্যদেরকে গার্ড করবে। সেই জন্য তো সিবিআই কে দিয়েছে কলকাতা হাইকোর্ট তদন্ত করার জন্য, এবং সেটাতে বারণও করেনি সুপ্রিম কোর্ট। কিন্তু এখানে তো একটা প্রশ্ন অবশ্যই উঠবে যে তার মানে তোমাদের কলকাতা পুলিশ কি কাজ করছিল যে যার জন্য কলকাতা পুলিশের হাত থেকে তদন্তভারকে সরিয়ে নিয়ে সিবিআই কে দিতে হয়েছে? তার মানে তোমাদের কলকাতা পুলিশ ঠিক মতো করে কাজ করছিল না। তাহলে একটা খুনের ঘটনা, ধর্ষণের ঘটনা বলে যে অভিযোগটা এসছে, সেই ক্ষেত্রে কলকাতা পুলিশ তদন্ত করতে পারলো না ঠিক করে, তারপরে ভরসা রাখতে পারলো না হাইকোর্ট, আর তোমরা এখন অন্যদের কাছে বিচার চাইছো? বিচার দাও। কেন বিচার হচ্ছে না? তোমাদের পুলিশ কেন তদন্ত করতে পারেনি? তারপরে তোমাদের পুলিশ এখন মাঝখানে কি করেছে কে জানে, যার জন্য আজকে হয়তো হিমশিম খেতে হচ্ছে সিবিআই কে। আর তোমরা এখন এক্ষুনি রাস্তায় নেমে পড়েছো সিবিআই এর বিরুদ্ধে। কেন বিচার হচ্ছে না? জবাব দাও বিজেপি, জবাব দাও।
সবকিছুর মধ্যে একটা পলিটিক্যাল রং দিয়ে এখন থেকে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছেন, মানুষের নজর ঘোরানোর চেষ্টা করছেন, সেই ক্ষমতায় টিকে থাকার জন্য মরিয়া হয়ে উঠছেন আবারও। তো যারা বুঝছেন তারা তো বুঝছেন, তারা কেউ হাসছেন, কেউ আমার মতো রেগে যাচ্ছেন। আমার তো রাগ ধরছিল এই কথাগুলো শুনে, এমন রাগ ধরছিল না সত্যি কথা বলতে। আরে আপনার পলিটিক্যাল পার্টি ঠিক আছে, পলিটিক্যাল পার্টির জন্য আমি কিছু বলছি না, আরে মিনিমাম যে মানে কথাগুলো যেগুলো বলছেন তার তো একটা ভিত্তি থাকতে হবে, তার তো একটা ভিত্তি থাকতে হবে। আপনি যে মানে যা খুশি কি বলতে পারেন নাকি? আপনি কি যা খুশি বলতে পারেন? একটা মিনিমাম একটা থাকবে না, একটা ভিত্তি থাকবে না? মানে আমি শুনছিলাম, আমি প্রথমে যখন শুনেছিলাম দর্শক কি বলবো, আমাকে একজন পাঠালেন, বললেন যে দেখুন কিরকম স্লোগান দেওয়া হচ্ছে কুলতলিতে, এটা কুলতলিতে হয়েছে। আমার জিন্দাবাদ কি যেন বলছিল, দেখি স্লোগানটা কি গণেশ মন্ডল জিন্দাবাদ না কেমন করে বললেন না, টোন বিরাট। কিন্তু আমি শুধু ভাবছি দর্শক যে এরা কারা, আর এটাও ভাবছি যে তৃণমূল কংগ্রেস দলটা মানে কারা করেন, এরা কেমন মানুষ, এদের আচার আচরণ দেখুন, আচার আচরণ দেখুন। মানে এই দলটা অ্যাকচুয়ালি কোন ধরনের মানুষ করেন, কোন ক্লাসের মানুষ করেন, এটা কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে। মানে এত নিকৃষ্ট, এত নিচ মানের এবং মনের, ভাবা যায় না। বাংলাতে এরকম একটা পলিটিক্যাল পার্টি তারা লিড করবে, আর এদের কথা শুনে রাজ্যের মানুষকে চলতে হবে। ওই দুই অর্ধশিক্ষিত রয়েছেন, পিসি এবং পিসির ভাইপো, দুজনে যা বলবেন সেটাই আমাদেরকে মেনে চলতে হবে। এত ভালো ভালো মানুষ থাকা সত্ত্বেও দর্শক ভাবা যাচ্ছে না। আর আমি যেটা বলছিলাম যে এই জন্যই তো উনাকে পদ থেকে উল্টে দেওয়ার কথাটা আমরা বলেছিলাম 27 তারিখে যে ডাকটা দেওয়া হয়েছিল, যে এদেরকে ভোটে কোটে হবে না, এদেরকে বিকল্প উপায়ে সরাতে হবে। মানে অ্যাটলিস্ট প্রথম যে দফা দাবিটা ছিল, দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ, মানে মমতা ব্যানার্জিকে এখান থেকে উল্টাতে হবে। কারণ এরা যে ধরনের নোংরা পলিটিক্সটা করে আসছেন, এদেরকে ভোটে সহজে পারা যাবে না, কোর্টেও সহজে পারা যাচ্ছে না জব্দ করার জন্য। সেই জন্য মানুষের এই যে এত গর্জন, এত প্রতিবাদ, বিচারের দাবি, সেই জন্য সকলে মিলে চলুন যাই, গিয়ে নবান্নে উঠে পরিষ্কার বলি দিদি কেটে পড়ুন, যদি না কেটে পড়েন তখন অন্য ব্যবস্থা হবে। এই জন্যই তো 27 তারিখে দল মত ধর্ম গোষ্ঠী বর্ণ নির্বিশেষে ডাকটা দেওয়া হয়েছিল। সবাই তো এলেন না, যারা এসছিলেন তারা লড়াই করলেন, সন্ধ্যা পর্যন্ত লড়াই করলেন, পুলিশ তাদের উপরে ভীষণ দমন পীড়ন করলো। আমিও তো কাঁদানে গ্যাস আমারও লেগেছে, ফলে ওই আর কি শেষ পর্যন্ত চেষ্টা করা গেল, কিন্তু হলো না। হ্যাঁ, একটা নজির তৈরি করা গেছে, নন পলিটিক্যাল ব্যানারে এত মানুষ সাড়া দিয়েছেন, কিন্তু যেটা উদ্দেশ্য ছিল চেয়ার থেকে উল্টে দেওয়া, পদত্যাগ করানো, সেটা তো হলো না। যদি আর কিছু সংখ্যক মানুষ বেশি আসতেন সেটা হতো। সেটা করতে পারলে আজকে এই ধরনের ভুলভাল বচন শুনতে হতো না, ভুলভাল স্লোগান শুনতে হতো না। শুধু তো স্লোগান দেওয়া নাই, এটাকে ধরে নিয়েই দেখবেন এরা আবার কত কি করবেন এবং ক্ষমতাতে টিকে থাকার জন্য কত কি করবেন। পারবেন না দর্শক এদেরকে সহজে হারাতে পলিটিক্যালি। অ্যাকচুয়ালি পলিটিক্যাল তো না, এটা গুন্ডামিতে পারবেন না এদের সঙ্গে। আমি পলিটিক্যালি বলবো না তৃণমূল কংগ্রেসের ব্যাপারে, কারণ তৃণমূল কংগ্রেস পার্টিটা পলিটিক্যাল পার্টি না। আমার কোথাও মনে হয় এটা হচ্ছে গুন্ডাদের পার্টি। ফলে এদের যে পলিটিক্যাল কর্মসূচি বলে যেগুলো বলা হয়, অ্যাকচুয়ালি এগুলো পলিটিক্যাল কর্মসূচি না, গুন্ডামি। ফলে এদের সঙ্গে পারবেন না, তো আমরা তো গুন্ডা হতে পারবো না। কোনো পলিটিক্যাল পার্টি এদের মতো গুন্ডা হতে পারবে কিনা আমার সন্দেহ আছে। তো কি করে লড়বেন? কিন্তু যদি আমাদের সঙ্গে সাধারণ মানুষ থাকেন যারা গুন্ডামি চান না, কিন্তু বাংলাকে নতুন করে গড়তে চান বা নতুন ভাবে দেখতে চান, তাদেরকে একত্রিত হয়ে বিকল্প উপায়ে, সেটাও গণতান্ত্রিক পদ্ধতি, যে আপনি অযোগ্য, আপনি সামলাতে পারছেন না, আপনি কেটে পড়ুন, আগে তো ওনাকে সরান, তারপর বাকিটা দেখে নেওয়া যাবে। যেই চালাতে পারবে না তাকে সরিয়ে দেওয়ার দাবি উঠবে, দেখবো কতদিন এইভাবে তারা টিকে থাকতে পারে। কিন্তু গণতান্ত্রিক যে দাবিটা ওঠানো যায় এবং দাবিটা করা যায় জোর গলাতে, সেটা হচ্ছে পদত্যাগ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। সেটাতে আমরা যদি জোর দিয়ে একটু সিরিয়াসলি নিতাম, ওই শুধু মুখে বলা পদত্যাগ না, দেখবেন অনেকেই বলেন আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি, কি যায় আসে, মুখ্যমন্ত্রীর করে দিয়ে বসে রইলেন, ঘরে শুয়ে রইলেন, তো থোড়ি মুখ্যমন্ত্রী পদত্যাগ করবেন? দেখবেন পলিটিক্যাল পার্টির লোকেরা বা অন্যরা দেখবেন বলেন বাঁশ বাগানে যেখানে সেখানে একটা বলে দিয়ে বসে থাকেন, আমরা এই কারণে মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করছি, বলে দিয়ে ব্যাস চুপ। তো কি হবে, ওই বলার কি ব্যাপার হয়েছে? কিন্তু আমরা যেটা বলেছিলাম, মানে ছাত্র সমাজ যে ডাকটা দিয়েছিল, যেখানে আমিও সাড়া দিয়েছিলাম, সেজন্য আমি আমার কথাটাও যুক্ত করে আমরা বলছি, এবং সেটাকে আমি খুব প্রচারও করেছিলাম। আমরা বলেছিলাম যে মুখের কথা না, সত্যিকারের ওনাকে পদত্যাগ করিয়ে ছাড়বো, নবান্নে আমরা উঠবো,
এবং আমি আগেও বলেছি 27 তারিখে যে পরিবেশ ছিল নবান্নে যাওয়া যেত, যদি মানুষের সংখ্যাটা একটু বেশি হতো, যদি সেটা হয়ে যেত, আজকে এইরকম স্লোগান শুনতে হতো না। এখন এইসব ভুলভাল স্লোগান শুনতে হবে, আর এইসব ভুলভাল লোকেরাই শাসন করে যাবেন, আর আমাদেরকে শিকার হয়ে থাকতে হবে। কিছু করার নেই, কিছু করার নেই। আমরা 27 তারিখের সুযোগটাকে হারিয়েছি। এখন দেখা যাক, আবার হয়তো ডাক হতে পারে, কারণ ছাত্র সমাজের যাকে ধরা হয়েছিল তাকে তো হাইকোর্ট মানে ছাড়তে বলে দিয়েছিল, তিনি মুক্তিও পেয়েছেন, যদিও এখন আবার সুপ্রিম কোর্টে চলে যাওয়া হয়েছে তাকে আটকানোর জন্য। তো মনে হয় না খুব বেশি আর করা যাবে, দেখা যাক, আশা রাখি সুপ্রিম কোর্টের অবস্থান নিয়ে। তো আমার মনে হয় আবারও ডাক আসবে, আর ডাকটা আসতে হবেই, এছাড়া কোনো বিকল্প নেই। দর্শক, আমি বলছি, পলিটিক্যালি গুন্ডামিতে পারবেন না আপনি। আপনি এদের সঙ্গে সামনাসামনি দাঁড়াতে পারবেন? দাঁড়ালে তো বম মেরে দেবে, গুলি চালিয়ে দেবে। কি করে লড়বেন এদের সঙ্গে? কি করে লড়বেন? আর ভোট হলে ভোট হবে, ভোট হয়, ভোট হয়েছে, লোকসভার ভোটটা হয়েছে। ফলে আপনাকে, যিনি চেয়ারে বসে এইসব করছেন, তাকে আগে হটানোর ব্যবস্থা নিতে হবে। যদি কখনো ডাক আসে, আবারও আমি এখন থেকে বলছি এবং আমি প্রায় বলে যাব, এরপর যখন নবান্ন অভিযানের ডাকটা আসবে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে, আপনারা কিন্তু দয়া করে সকলে আসবেন, সকলে দয়া করে আসবেন। এই নোংরামি আর সহ্য করা যায় না, সহ্য করা যাবে না। দর্শক, বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।